50 ঘর মতো আমার আদিবাসী সমাজের মায়েরা আছে, ঘর ভেঙে জ্বালিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, বাচ্চাদের বই খাতা ছিনিয়ে পালিয়েছে। যেই মায়েরা রান্না করতে বসেছিল হাঁড়িতে লাথি মেরে এই কাকুলি দিদির দলের লোকেরা হাঁড়িতে লাথি মেরে ভাত ফেলে দিয়েছে। যে এক বস্তা হাফ বস্তা চাল ছিল, কিছু আলু ছিল, তুলে নিয়ে চলে গিয়েছে। কিছু পয়সা জমিয়েছিল, যে ভাঁড় হয় ভাঁড়ে রেখেছিল, সেসব নিয়ে চলে গিয়েছে। কিছুই নাই, দুদিন খেতে পায়নি তারা। তাদের কোলে বাচ্চা আছে, আমরা সকলেই জানি আমার বাচ্চা যায় মায়েদের কোলের বাচ্চারা তারা কি করে, তাদের তত টাকা নয়, মায়ের স্তন থেকে তারা দুধ পান করে। মায়ের খাবার নাই তো বাচ্চা কিভাবে খাবে? সে ভয়ঙ্কর পরিস্থিতি। আমি পৌঁছে গেছিলাম সেখানে। আমি সেখানে বসে আমার ভালোবাসার কিছু লোক ছিল, তাদেরকে বললাম বাজারে যাও। এখান থেকে বাজার কত কিলোমিটার? বলছে 10-15 কিলোমিটার। বলছি বাজারে যাও, যতক্ষণ না পর্যন্ত রান্না করে এরা খাচ্ছে আমি এখান থেকে যাবো না। এর মধ্যে ওখানকার যিনারা আধিকারিকরা ছিল বলছে সাহেব এটা একটু গরম জায়গা, সন্ধ্যা হয়ে আসছে, একটু আপনি তাড়াতাড়ি করুন। আমি বলেছিলাম সেই সাহেবকে, সাহেব শুনুন, আমার মা না খেতে পেয়ে এখানে বসে আছে 2 দিন ধরে, আমার মায়ের চুলোটা জ্বলেনি। তখন আপনারা দেখতে পাননি। সাহেবকে যদি এতই ভালোবেসে থাকেন, সাহেবের মা আজকে অত্যাচারিত হয়েছে, সাহেবের বোন আজকে অত্যাচারিত হয়েছে, সাহেবের ভাই আজকে অত্যাচারিত হয়েছে। এদের আগে আমি খাবার ব্যবস্থা করবো, তাতে যদি দুঘা মার খেতে হয় মার খাবো, আমার আদিবাসী মা বোনকে খাইয়ে তারপরে এখান থেকে বিদায় নেবো। আমরা লাগাতার 15 দিনের অধিক আমরা তাদের খাদ্যের ব্যবস্থা করেছিলাম। তারপরে তারা স্বাভাবিক হয়েছিল, তারা খেয়েছিল। কিন্তু প্রশ্ন এখানে, এরা খেতে পাচ্ছে না, আমাকে ধর্মের রাজনীতি করতে বলছে, পারবো আমি? এরা অত্যাচারিত হচ্ছে, আমাকে বলছে তুমি মুসলিম মুসলিম করো, আমার দ্বারাই হবে না। যে অত্যাচারী, যে বঞ্চিত, তার হয়ে কথা বলবো। আজকে বিদ্যুৎ মণ্ডল আমার দলিত ভাই একজন, তাকে হত্যা করা হলো, তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম। এই রেশন চুরির হাত থেকে জল জমি জঙ্গল যে কেটে সাফ করে দিচ্ছে, ওটাকে বাঁচাবার জন্য যে দুর্নীতি হয়েছে, মুখ্যমন্ত্রী নিজের দপ্তর গ্রুপ দিয়ে টাকার মাধ্যমে নাকি চাকরি হয়েছে, এই অভিযোগও আছে। এই সমস্ত হাত থেকে বাঁচার জন্য, এদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মেয়েকে ছেলে সাজিয়ে নাকি, না ছেলেকে মেয়ে সাজছে নাকি, ওরেশন নিয়ে জমি জায়গা বিক্রি করে দিচ্ছে। এর হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দিয়ে এদেরকে শায়েস্তা করবেন। যারা ভাবছেন তাদেরকে বলবো আপনারা দিবা স্বপ্ন দেখছেন। কারণ 2021 সালে নির্বাচনের পরে আমি অস্বীকার করব না, সব থেকে বেশি যারা মার খেয়েছে তারা বিজেপির সমর্থক, আর দ্বিতীয় যারা মার খেয়েছে ছোট্ট দল হলো আমরা আইএসএফ এর সমর্থক। এখানে আমাদের আছে, আমাদের হাসানুজ্জামান ভাই আছে। আমার হাসানুজ্জামান ভাইকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দু অধিকারী গিয়ে চা খেলো, হাসানুজ্জামানের কথা ভাবি, হাসানুজ্জামানের পরিবারের কথা ভেবে আমরা চায়ের ডাকে সাড়া দিইনি। যারা ভাবছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে সাইজ করব, জব্দ করব বিজেপিকে ভোট দিয়ে, তাদের একটা কথা বলি, বিজেপির কর্মীরাও কিন্তু এই ভোটের পরে অনেক হত্যা হয়েছে, কিন্তু শুভেন্দু বাবু কর্মীদের কথা একবারও ভাবলেন না। মমতা ব্যানার্জি ডেকেছেন চা খেতে, পুরাতন সম্পর্ক আবার মনে জেগে উঠেছে। দিদি ডেকেছে, দাদা চুপ করে থাকতে পারে না, চলে গেলেন। আর এইখানে বিজেপির যারা ভোট দিল, যারা ভাবলো তৃণমূলকে জব্দ করবে, যে হাত দিয়ে জব্দ করবে ভাবলো, সে হাত দিয়ে চা খাচ্ছে। আমরা ছোট দল হতে পারি, আমাদের জনসমর্থন কম হতে পারে, স্বল্প বয়সী দল হতে পারি, কিন্তু আমাদের হচ্ছে মূল শক্তি এই চটে বসে থাকা লোকেরা। আমার কর্মীকে তুমি শহীদ করবে, আমার বাচ্চার তুমি বাপকে হারা করবে, আমার মায়ের তুমি স্বামী হারা করবে, আমার বোনের তুমি স্বামী হারা হবে, আমার ভাইয়ের তুমি পরিবারের সদস্যকে শহীদ করে দেবে। আমি তোমার হাতে বসে চা খাবো, ও চা আমরা খাই না। তাই বলবো, যারা ভাবছেন তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেবেন, একটু দেখুন সুকান্ত বাবু, দিলীপ বাবু, কুণাল বাবু এসি ঘরে বসে কেক কাটছেন, একজন বিজেপি, দুজন বিজেপি, একজন তৃণমূল। ওতে লাভ নাই। আসুন আইএসএফের ছায়া তলে, আইএসএফি আইনের মাধ্যমে, পেনের মাধ্যমে এমন খোঁচা দেবে, ভাঙড়ের মুকুটবিহীন বাদশা এখন জেলখানার ভাত খাচ্ছে। আগামী দিনে হবে। এই যারা ওই ছেলেকে মেয়ে সাজিয়ে অরেশন দিয়ে করেছে, যে অরেশন দিয়েছে তার সইটা আছে, অন্য কাউকে চিনব না আমরা। আইনের মাধ্যমে ও বেটাকেও আমরা জব্দ করব, এটা মাথায় রাখুন। এখন ভাবছে পুলিশ আছে, প্রশাসন আছে, ফেঁসে গেলে জ্যোতিপ্রিয় বাবুর এখন সুগার বেড়েছে কি কমেছে, মমতা ব্যানার্জির খোঁজ নাই? এই বলেন খোঁজ নাই? আর খোঁজ নেয় না। জ্যোতিপ্রিয় বাবুর মেয়ে বা পরিবার কেমন কষ্টে আছে, কি দুঃখে আছে, সুখে আছে, কোনো খোঁজ নাই? নাই না। অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, ওদের বাঘ, আমাদের কাছে ছাড় পোকা। বাঘ মানে ছাড় পোকা, জানেন তো? ওই পুলিশ মাইনাস ওরা ছাড় পোকা। পুলিশ নিয়ে তো বাঘ, সিংহ, গরু, ছাগল অনেক কিছু বলে ফেলছে। আসো না, পুলিশ ছাড়া জনগণ কার পাশে কত আছে দেখি, মারামারি করবো নি, শুধু গুনে নিয়ে হবে কার কটা আছে। ওই কি বলে, অনুব্রত বাবুই দাঁড়িয়ে যাবে, ওনার মেয়েটাও সাইড দিয়ে পালাবে।
বলে বাবা তোমার কাছে থাকবো না, তোমার দলে লোক নেই। তো কথা হচ্ছে আসুন আইএসএফের ছায়াতলে। আইএসএফ প্রত্যেকটাকে ন্যায় করবে। আমাদের কর্মীকে শহীদ করেছে, আমরা আইনি লড়াই যেমন লড়ছি, আমরাও আমার মাকে, আমার বোনের পড়াশোনার দায়িত্ব আইএসএফ কাঁধে তুলে নিয়ে, আমার যারা বোনেরা আছে জিজ্ঞাসা করতে পারেন এখানে এসেছে, যে পড়াশোনার দায়িত্ব আমরা নিয়ে চালাচ্ছি। তাই এখানে দাঁড়িয়ে একটা কথা বলবো, এখানে বামপন্থী বন্ধুরা আমার কথার সাথে নাও সহমত হচ্ছে, বলছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ও স্লোগান বন্ধ করতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে কে বাঁচবে আর কে মরবে? ও বুথে বসে থাকা, এই চটে বসে থাকা লোকেরা লড়াই 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 করবে। এ মরবে, এ মারবে, এ কবরে যাবে, এ শ্মশানে যাবে। আর আমি নেতা, আমি বড় বড় ভাষণবাজি করব আর সুকান্ত বাবুর সাথে, পার্থবাবুর সাথে চা খাবো, এটা হতে যাবে না। ওই জন্য আমার উপরে রাগ, ওই জন্য আমার উপরে রাখ। আমি চাই না ভাই আমার নতুন করে আমার হাসানুজ্জামান ভাইয়ের মতো কেউ শহীদ হোক। আমি চাই না আমার বোনটা বাপ হারা হোক। আমি চাই না আমার মাটা স্বামী হারা হোক। সেই জন্য অনুরোধ করব, যেদিন দেখবেন মোহাম্মদ সেলিম সাহেব রাস্তায় নেবে, প্রথম চারিতে বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সুজন চক্রবর্তী মহাশয় যেদিন বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। অভিষেক ব্যানার্জি বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মমতা ব্যানার্জি বলবে লড়াই 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 চাই, লড়াই। অধীর বাবু বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর শুভেন্দু বাবু বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সেই দিন আমরা কি করব? বড় নেতাদেরকে আগিয়ে যাবো। এতদিন আমরা মার খেয়েছি 75 বছর ধরে, তোমরা একটু মার খাও, আমরা একটু তালি বাজাবো। সেই দিন বলবো এর আগে তোমরা যাও, নিজেরা গিয়ে লড়াই করো। ও তুমি শুভেন্দু বাবু মমতা দিদির সাথে চা খাবে আর বুতে বলছো কি লড়াই কর, আমি আছি। ও হতে দেবো না, আমরা হতে দেওয়া যাবে ভাই? 75 বছর ধরে 1952 সাল থেকে আমরা ভোট দিয়ে ওর দাদুকে নেতা বানিয়েছি, ওর বাবাকে এমপি বানিয়েছিলাম, এখন ওকে এমপি করতে হবে। আর আমরা যারা ভোট দিলাম, আমার দাদু ওর হয়ে লাঠিয়ালগিরি করেছিল, আমার দাদু উনার হয়ে মারামারি করেছিল, আমার দাদু উনার হয়ে মরেছিল, আমার বাবা উনার ছেলের হয়ে লড়াই করছে, আমার বাবা উনার ছেলের হয়ে ধ্বংস হয়েছে। আমাকে বলছে এখন উনার হয়ে করতে হবে। না করলে তুমি সাম্প্রদায়িক না, তুমি যা ইচ্ছা বলো, আর হবে না। আমার দাদুরা সাদাসিধে ছিল, আমার দাদুরা সরল ছিল। আমার দাদুকে দিয়ে গাছে উঠিয়ে তুমি পাখি পেরিয়ে নিয়েছো। আমার দাদু গাছে উঠতে গিয়ে, পাখি পাড়তে গিয়ে পড়ে হাত পা ভেঙেছে, মারা গিয়েছে। বছরে একটা দিন এসে অমুক অমর রহে বলে মালা দিয়ে কেটে পড়েছো। আমার বাবা সাদাসিধে ছিল, আমার বাবাকে গাছে তুলিয়েছো, পাখি পাড়িয়েছো। আমার বাবারও ক্ষতি হয়েছে, আমার বাবা মারা গিয়েছে গাছ থেকে পড়ে, হাত পা ভেঙেছে। তুমি আমার বাবার খোঁজ নিওনি। বছরে একটা দিন এসে অমুক অমর রহে বলে তুমি মালা পরিয়েছো। আর হতে দেওয়া যাবে না। আমার হাতে এখন তো অ্যান্ড্রয়েড সেট এসে গিয়েছে। আমি চালাক বলছি না, কিন্তু এই মোবাইল আমাকে কিছুটা হলেও চালাক বানিয়ে দিয়েছে। আমি দেখছি আমার দাদু শুধু জেলে গিয়েছে, আমার দাদু জেল বাড়ি করেছে, আমার বাবা জেল আর বাড়ি করেছে। আমাকেও জেল আর বাড়ি করতে চাইছো হবে না। গাছে আমি উঠবো যখন, গাছে যখন আমি উঠতে জানি, আমার দাদুরা পাখি পেড়ে নিয়েছে, তোমার দাদুকে দিয়েছে। ও আর হবে না। আমি গাছে উঠে আমি পাখি পাড়বো, আমার কাছে রাখবো। হ্যাঁ, ওই জন্যই রাগ হচ্ছে। তুমি আমার দলিত মাকে খুব ভালোবাসছো। আমার দলিত মায়ের ছেলেটা যেটা চাকরি করবে, যে কোটা আছে, ওখানে কেন মুসলিম চাকরি করবে? ও মুসলিম বলে কি চুপ করে যেতে হবে নাকি? আমাকে অন্যায় কি অন্যায় বলতে হবে? আমার আদিবাসী সমাজের মা বাপরা কষ্ট করে উপার্জন করে তাদের ছেলে মেয়েকে পড়িয়েছে, যে চাকরির কোটা আছে, ওখানে কেন উচ্চ বর্ণের লোকেরা চাকরি করবে? ও উচ্চ বর্ণ বলে কি চুপ করে যেতে হবে নাকি? তাপসবাবু তো উচ্চ বর্ণের লোক, তো চুপ করে যেতে হবে নাকি? না, লড়াইটা ওখানেই, আমাদের সংগ্রামটা ওখানেই। এতদিন তুমি দলিত আদিবাসী মুসলমানের মধ্যে ভাগ করে রেখেছো, আমাদের মধ্যে লড়াই লাগিয়েছো, বিভাজন করেছো, আর চাকরিটা তোমরা লুটে নিয়েছো। আর হবে না। এবার রক্ষীকান্ত হাসদা গাছে উঠবে, পাখি পেড়ে নিজের জন্য নিয়ে আসবে। বিশ্বজিৎ মাইতি গাছে উঠবে, নিজের জন্য পাখি পেড়ে নিয়ে আসবে। নওশাদ সিদ্দিকী গাছে উঠবে, নিজের জন্য পাখি পেড়ে নিয়ে আসবে। তাপসবাবু গাছে উঠবে, নিজের জন্য পাখি পাড়বে। তবে আমরা হাত ছেড়ে দেওয়ার পক্ষে নয় ভাই, আমরা হাতকে ধরার পক্ষে। তুমি যদি মনে করো আবার আমার দাদুদের মতো সরল সহজ পেয়ে আমাদের বোকা বানাবে, ও দিন গুজার। হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে, তোমরা দিনের শেষে এক জায়গায় বসে চা খাচ্ছ আর আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিচ্ছ। ও আর হতে দেওয়া যাবে না। আমরা তোমাকে গাছে না উঠতে পারলেও গাছে ওঠা শিখিয়ে দেব। বুঝতে পারছেন না? গাছে ওঠা শিখিয়ে দেব। গাছে উঠবেন, তলায় আমরা দাঁড়িয়ে থাকবো। পাখি পাড়তে যদি পড়ে যান, আমরা ক্যাচ নিয়ে নেবো, ছেড়ে দেবো না।
কিন্তু আপনার পাখি আপনাকে উঠে পারতে হবে। আপনার জন্য আমি আর পাখি পেড়ে আনতে পারবো না, বুঝতে পারছেন না? আর যদি আমাকে আপনার জন্য পাখি পারতে হয়, দুটো পাখি থাকলে একটা আমি নেব আর একটা আপনাকে দেব, দুটি আপনাকে দেব না। অনেকে রাগ হচ্ছে, বলছে ভালোই তো চলছিল, তিনটে দেবে দুটো দেবে ভিক্ষা দিচ্ছিল, সহ্য হয়নি। আমরা বলেছিলাম কি, আসুন এগিয়ে আসি, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি, আমরা বিজেপি আর তৃণমূলকে না 42টা সিটে 42টাতে কোণঠাসা করে দেবো। বাংলা থেকে একটা সিট পেত না। যে পরিস্থিতি আমরা তৈরি করেছিলাম 2.5 বছর ধরে, যে লড়াইটা দিয়েছিলাম এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে, চোপড়াতে যখন আদিবাসী মায়েদের উপর অত্যাচার হয়েছিল, বাপেদের উপর অত্যাচার হয়েছিল, কোনো পন্থী মানুষকে সেখানে খুঁজে পাওয়া যায়নি, আইএসএ পৌঁছে গিয়েছিল। যে ভয়ঙ্কর রাস্তা, চা বাগানের মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম, আমাকে তো ভয় লাগছিল রীতিমতো। পুরো পাকা রাস্তা, ঢালাই রাস্তা কিছুই নয়, মাঠের ওপর দিয়ে ওই কাদামাটির রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, বসে যাচ্ছি, ওই অবস্থায় নিয়ে যাচ্ছি। গিয়ে দেখি প্রায় 3 কিলোমিটার মাঠের মধ্যে গিয়েছি, দেখি 50 ঘর মতো আমার আদিবাসী সমাজের মায়েরা আছে। ঘর ভেঙে জ্বালিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, বাচ্চাদের বই খাতা ছিনিয়ে পালিয়েছে। যে মায়েরা রান্না করতে বসেছিল, হাঁড়িতে লাঠি মেরে এই কাকুলি দিদির দলের লোকেরা হাঁড়িতে লাঠি মেরে ভাত ফেলে দিয়েছে। যে 1 বস্তা হাফ বস্তা চাল ছিল, কিছু আলু ছিল, তুলে নিয়ে চলে গিয়েছে। কিছু পয়সা জমিয়েছিল, যে ভাঁড় হয় ভাঁড়ে রেখেছিল, সেসব নিয়ে চলে গিয়েছে, কিছুই নাই। 2 দিন খেতে পায়নি তারা। তাদের কোলে বাচ্চা আছে, আমরা সকলেই জানি আমার বাচ্চা, মায়েদের কোলের বাচ্চারা তারা কি করে, তাদের তো অত টাকা নয়, মায়ের স্তন থেকে তারা দুধ পান করে। মায়ের খাবার নাই তো বাচ্চা কিভাবে খাবে? সে ভয়ঙ্কর পরিস্থিতি। আমি পৌঁছে গিয়েছিলাম সেখানে। আমি সেখানে বসে আমার ভালোবাসার কিছু লোক ছিল, তাদেরকে বললাম বাজারে যাও। এখান থেকে বাজার কত কিলোমিটার? বলছে 10-15 কিলোমিটার। বলছি বাজারে যাও, যতক্ষণ না পর্যন্ত রান্না করে এরা খাচ্ছে আমি এখান থেকে যাব না। এর মধ্যে ওখানকার যিনারা আধিকারিকরা ছিল বলছে সাহেব এটা একটু গরম জায়গা, সন্ধ্যে হয়ে আসছে, একটু আপনি তাড়াতাড়ি করুন। আমি বলেছিলাম সেই সাহেবকে, সাহেব শুনুন, আমার মা না খেতে পেয়ে এখানে বসে আছে 2 দিন ধরে, আমার মায়ের চুলোটা জ্বলেনি। তখন আপনারা দেখতে পাননি। সাহেবকে যদি এতই ভালোবেসে থাকেন, সাহেবের মা আজকে অত্যাচারিত হয়েছে, সাহেবের বোন আজকে অত্যাচারিত হয়েছে, সাহেবের ভাই আজকে অত্যাচারিত হয়েছে, এদের আগে আমি খাবার ব্যবস্থা করব। তাতে যদি 2 ঘা মার খেতে হয় মার খাবো, আমার আদিবাসী মা বোনকে খাইয়ে তারপর এখান থেকে বিদায় নেবো। আমরা লাগাতার 15 দিনের অধিক আমরা তাদের খাদ্যের ব্যবস্থা করেছিলাম। তারপরে তারা স্বাভাবিক হয়েছিল, তারা খেয়েছিল। কিন্তু প্রশ্ন এখানে, এরা খেতে পাচ্ছে না, আমাকে ধর্মের রাজনীতি করতে বলছে, পারবো আমি? এরা অত্যাচারিত হচ্ছে, আমাকে বলছে তুমি মুসলিম মুসলিম করো, আমার দ্বারাই হবে না। যে অত্যাচারী, যে বঞ্চিত, তার হয়ে কথা বলবো। আজকে বিদ্যুৎ মণ্ডল আমার দলিত ভাই একজন, তাকে হত্যা করা হলো, তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম, তার হয়ে বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছে। এ লড়াই আমাদের চলছে। সমস্যাটা কোথায় জানেন? আমি যখন দলিতদের হয়ে কথা বলছি, চোপড়াতে চলে যাচ্ছি, তপনে চলে যাচ্ছে, আমার রুমা ওর আদিবাসী বোনের উপর অত্যাচার হচ্ছে কেন? পুরুলিয়াতে চলে যাচ্ছি, দেউচা পাতাতে পেঁচে মিলে চলে যাচ্ছি, ডুয়ার্সে আমার ভাইদের উপরে, চা শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, মিনিমাম ওয়েজেস তারা পাচ্ছে না কেন? যখন এ কথা বলছি তখনই নওশাদ সিদ্দিকী আর সাথে সাথে যে কথা বলছি, হিন্দু মা বোনেদের বাপ ভাইয়েরা যে তাদের পূর্বপুরুষেরা ধর্মের নামে, মন্দিরের নামে, দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি, সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য সেবায়েত থাকে। দুঃখের বিষয়, এই কাকলি দিদির আমলে, এই মমতা ব্যানার্জির আমলে, এই অভিষেক ব্যানার্জির আমলে, এই অভিষেক ব্যানার্জিদের আমলে আমরা কি দেখছি? ওই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয়, সেটাও হস্তান্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রি হয়ে যাচ্ছে। তাই আমরা আওয়াজ তুলছি যখন নওশাদ সিদ্দিকী, যে দেবত্ব সম্পত্তিও ফিরাতে হবে। আমাদেরকে যদি সুযোগ দেয়, আমরা ক্ষমতায় এসে যেখানে যেখানে দেবত্ব সম্পত্তি চুরি হয়েছে সবটাই ফিরিয়ে এই দেবদেবীর নামে, মন্দিরের নামে আবার ফিরিয়ে দেব। যখন এটা আমরা বলছি, তখনই আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি, দাড়ি টুপিওয়ালাদের দল হয়ে যাচ্ছি, দাড়ি টুপিওয়ালাদের দল হয়ে যাচ্ছি। আমি যখন আনিসের বাড়ি চলে যাচ্ছি, ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি, মুসলমানদের চাকরি নাই, শিক্ষা নাই, কর্মসংস্থান নাই, স্বাস্থ্যের মান তলানিতে চলে গিয়েছে, তখনই আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে বলছি, বিগত দিনে বলেছি, আমি ওপেন বলছি, আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো, প্রকাশ্যে নেবো। কেউ ব্যবস্থা করতে বলুন তো তৃণমূলের বন্ধুদেরকে। দেখুন মমতা ব্যানার্জি কিন্তু প্রচন্ড চালাক, উনি কেস খাওয়ার ভয়ে না, উনি কিন্তু বলছে বিজেপির দালাল। আর আমি বারবার বলছি, কবে কোথায় কত টাকা নিয়েছে মমতা ব্যানার্জির সৎ সাহস তাকে একবার বলে দেখাক।
আমি এখান থেকেও বলছি, আর চারানার নেতারা আছে হই 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 করছে, আরে তোদের নেত্রীকে দেখতে বলুন একবার, আপনাদের নেত্রীকেও দেখতে বলুন।